Hi friends, welcome to my study channel. আজকে দশম শ্রেণীর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, যেটা হচ্ছে হিমবাহ। হিমবাহের ক্ষয়কার্য নিয়ে ডিসকাস করা হবে। হিমবাহ ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে ওঠে তার বর্ণনা করা হবে। তার আগে আমাদেরকে জানতে হবে হিমবাহ কি, হিমবাহের গুরুত্ব কেন। হিমবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটেছে ঠিক, কিন্তু বিশেষ কি এর ইম্পর্ট্যান্ট রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কতগুলো ইম্পর্টেন্স বলে দিচ্ছি। যেটা প্রথম হচ্ছে মিষ্টি জলের যে ভাণ্ডার রয়েছে আমাদের পৃথিবীতে, তার অন্যতম উৎস হলো হিমবাহ। এই মিষ্টি জলের সরবরাহ হয়ে থাকে এই হিমবাহ থেকেই। এই মিষ্টি জলের যে সরবরাহ হয়ে থাকে সেটার উৎস একমাত্র হচ্ছে হিমবাহ থেকে। ওকে, আবার আমাদের যে সমস্ত নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, সেই সমস্ত নদীগুলোই হিমবাহ থেকেই এর উৎপত্তি ঘটেছে। যে সমস্ত নদীগুলো কি বরফ গলা জলে পুষ্ট রয়েছে সেগুলো হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। হিমরেখা, এখানে প্রথমে যেটা রয়েছে হিমরেখা। হিমরেখা বলিতে কি বোঝায়? এখানে সম্পূর্ণ ডেফিনেশনটা দেওয়া রয়েছে। হিমরেখা বলতে আমরা জানি যে রেখার উপরে সারা বছর তুষারপাত হয় এবং যে রেখার নিচে এলেই তুষার গলতে শুরু করে, সেই বেস লাইনটাকে, সেই সীমারেখাটাকেই আমরা হিমরেখা বলি। অর্থাৎ হিমরেখাকে হিমবাহ যখন অতিক্রম করে, অর্থাৎ হিমরেখাকে যখন হিমবাহ অতিক্রম করে তখন সেটা গলে যায় এবং সেখান থেকেই নদীর উৎপত্তি ঘটে। আশা করি বোঝা গেছে। নিজের সুবিধা মতো নোট ডাউন করে নিও। এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখে নিও। যে বৈশিষ্ট্য 1 নম্বরে দেওয়া রয়েছে, নিরক্ষরেখা থেকে মরুপ্রদেশের দিকে হিমরেখার উচ্চতা বাড়ে। নিরক্ষরেখা থেকে উপরের দিকে মরু পর্যন্ত মরুপ্রদেশের দিকে হিমরেখার উচ্চতা বাড়তে থাকে। মৃদু ঢালের তুলনায় খাড়া ঢালে হিমরেখা উঁচুতে অবস্থিত। হিমরেখার উচ্চতা সর্বদা পরিবর্তনশীল হতে থাকে, স্থায়ী থাকে না, পরিবর্তনশীল হতে থাকে। এই যে এখানে একটা রয়েছে হিমরেখা, উপরে বরফের ছবি দেওয়া রয়েছে, এটা হিমরেখার ডায়াগ্রাম। উদাহরণ দেখো, আন্দিজ পর্বতের হিমরেখার উচ্চতা 5400 মিটার। নেক্সট রয়েছে হিমশৈল। হিমশৈল আমরা কাকে বলবো? হিমশৈল হচ্ছে মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগে ভেসে গিয়ে যখন সমুদ্র জলের ভাসমান অবস্থায় বরফের ছায়, বরফের টুকরো ভাসতে থাকে, বরফ এরিয়াতে মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগে যখন সমুদ্রের জলে এক টুকরো বরফ বা বিশাল আকার বরফের ছাই যখন ভাসতে দেখা যায়, তাকে আমরা হিমশৈল বলবো। হিমশৈল 9 ভাগের 1 ভাগ জলের উপরে ভাসতে থাকে আর 8 ভাগ জলের নিচে থাকে। এই জলের মধ্যে থাকে, তাকে হিমশৈল বলা হয়।
এর প্রভাব কি? এর প্রভাব হচ্ছে হিমশৈলের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজ ডুবির ঘটনা ঘটে থাকে। হিমশৈলের সঙ্গে বড় বড় হিমশৈলের সঙ্গে যখন জাহাজের সংঘর্ষ হয় তখন জাহাজ ডুবার ঘটনাগুলো ঘটে থাকে। ইহা মগ্নচোড়া সৃষ্টির মগ্নচোড়া সৃষ্টিতে সহায়তা করে থাকে হিমশৈল। ইহা সমুদ্র জলের উষ্ণতা ও লবণতা কমায়। সমুদ্র জলের টেম্পারেচার অ্যান্ড লবণতা কমায় হিমশৈল। উদাহরণ এখানে একটা দেওয়া রয়েছে, 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ হিমশৈলের সাথে সংঘর্ষের ফলে ডুবে যায়। নেক্সট এখানে একটা কোশ্চেন রয়েছে, দেখো হিমরেখার অবস্থান পরিবর্তনশীল হয় কেন? হিমরেখার অবস্থান পরিবর্তনশীল হয় কেন? হিমরেখার অবস্থান সদা পরিবর্তনশীল, তাই এই পরিবর্তনশীলতার কতগুলো কারণ রয়েছে। অক্ষাংশ, 1 নম্বর পয়েন্ট রয়েছে অক্ষাংশ। উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম বলে হিমরেখার উচ্চতা কম হয়ে থাকে। আবার নিম্ন অক্ষাংশে কি হয়? উষ্ণতা বেশি বলে উচ্চ বলে কম অক্ষাংশের তুলনায় বেশি হয় বলে হিমরেখার উচ্চতাও বেশি হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট উচ্চতা। উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে। এটা বায়ুমণ্ডল চ্যাপ্টারও আশা করি পড়েছ। ফলে হিমরেখার উচ্চতাও কমতে থাকে। 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি বা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমে। ভূমির ঢাল কম হলে হিমবাহের স্থায়িত্ব বাড়ে। ভূমির ঢাল যদি কম হয় তাহলে হিমবাহের স্থায়িত্বটা বাড়ে এবং হিমরেখার উচ্চতাও দীর্ঘদিন স্থিতিশীল হয়। 4 নম্বর পয়েন্ট রয়েছে সূর্যরশ্মির পতন কোণ। লম্ব সূর্যরশ্মি পতিত হলে উষ্ণতা বাড়ে ও হিমরেখার উচ্চতাও হ্রাস পায়। বার্কসুন্ড ও ক্রেভাস কি? উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহ গ্লেসিয়াল বরফ নামার সময় হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে যে ফাঁকা সৃষ্টি হয় তাকে বলা হয় বার্কসুন্ড। হিমবাহের উপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটল একসঙ্গে অবস্থান করলে তাকে ক্রেভাস বলে। এখানে ছবিটাতে দেওয়া রয়েছে। বার্কসুন্ড এবং ফাটল হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্যগুলো পড়ে নিও। নেক্সট যেটা আমাদের ইম্পর্টেন্ট টপিক রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই। তার আগে আমাদেরকে জানতে হবে হিমবাহ কি কি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ সম্পন্ন করে থাকে। মূলত হিমবাহ 2টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ সম্পন্ন করে থাকে। এখানে দেওয়া নেই, এটা নোট ডাউন করে নিও। যেটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবঘর্ষ ক্ষয়। সাধারণত এই দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে হিমবাহের ক্ষয়কার্যকে সম্পূর্ণ করে থাকে। উৎপাটন প্রক্রিয়াটা কি জিনিস? যখন প্রবাহিত হিমবাহ যখন প্রবাহিত হয়ে বা হওয়ার সময় তার চাপে অনেক সময় পাহাড়ের গা থেকে শিলাখণ্ডগুলিকে উপরে
উঠে আসে। পাহাড়ের গা থেকে শিলাখণ্ডগুলি উপরে উপরে উঠে আসে, এটাই হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। এই বরফের চাপে উপরে যে শিলাখণ্ডগুলো উপরে উঠে আসে, এটাই হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। আর নাম্বার 2, অবঘর্ষণ ক্ষয়। অবঘর্ষণ ক্ষয়টা হচ্ছে হিমবাহবাহিত প্রস্তরখণ্ডের বা শিলাখণ্ডের আঘাতে যখন নিচের শিলাস্তরগুলোকে ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় অবঘর্ষণ ক্ষয়। দেখো এখানে কি কি ভূমিরূপ সাধারণত গড়ে ওঠে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সার্ক বা করি। সার্ক ভূমিরূপ বা করি, এটা একটা কি জিনিস? সার্ক বা করি একটি পাহাড়ি, সাধারণত এগুলো পাহাড়ি এরিয়ার মধ্যে লক্ষ্য করা যায়, হিমবাহ এলাকা যুক্ত পাহাড়ি এরিয়ার মধ্যে। পার্বত্য অঞ্চলের হিমবাহ নামার ফলে পাহাড়ের গায়ে আঘাত করে থাকে। পাহাড়ের গায়ে আঘাত করতে করতে সে চেয়ারের মতো আকৃতি সৃষ্টি করে, এখানে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো আকৃতি সৃষ্টি করে। এই যে একটা পার্বত্য উপকূল, পার্বত্য এলাকা, এখান দিয়ে ঢাল বরাবর হিমবাহ নামতে থাকে। নামতে নামতে আঘাতের ফলে একটা চেয়ারের আকারের মতো ভূমিরূপ সৃষ্টি করে, একেই করি বা সার্ক বলা হয়। ইংল্যান্ডে করি বলা হয় এবং ফ্রান্সে সার্ক বলা হয়। বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে। এটা উৎপাটন প্রক্রিয়ার পেছনের দেওয়ালটা খাড়া এবং অবঘর্ষ প্রক্রিয়ার তলদেশে মসৃণ হয়। মসৃণ মানে চিকন। এই করির মধ্যভাগে এখানে যে জল জমা হয়ে রয়েছে, এই করির মধ্যভাগে ফাটলে যে বরফ যখন জল জমে বরফে পরিণত হয়, তখন তার আয়তন বৃদ্ধি পায়। এই বরফ গলে যখন জলে পরিণত হয়, তখন আয়তন বৃদ্ধি পায়। এই করির মধ্যভাগে যে হ্রদে জল জমে থাকে, এটা করি হ্রদ নামে পরিচিত। এই যখন ফাটলের মধ্যে যখন বরফ গলে জলে পরিণত হয়, সেই হ্রদে পরিণত করে, তাকে আমরা করি হ্রদ বলা হয়। আন্টার্কটিকায় ওয়ালকট শার্ক পৃথিবীর বৃহত্তম শার্ক। তাকে আমরা কি বলবো? করি হ্রদ। এটা সেন্টেন্সটা হচ্ছে, এই শার্কের ভেতরে যখন হিমবাহ জমে যখন জলে পরিণত হয়, তখন তাকে আমরা করি হ্রদ বলবো। নেক্সট রয়েছে এরিটি। এরিটিটা কি হচ্ছে? এরিটি মনে করো দুটো পাহাড়ের গায়ে শার্ক তৈরি হলে পাশাপাশি দুটো শার্ক যখন গঠিত হয়, তখন তার উপরের অংশটাকে হর্ন বলবো। এখানে উপরে যে অংশটা চূড়ার মতো রয়েছে, এটাকে হর্ন বলবো আমরা। আর পুরো অংশটাকে, এই নিচে অবধি এই পুরো অংশটাকে আমরা এরিটি বলবো। এখানে যখন পাশাপাশি দুটো শার্কের গঠন হয়, তখন তার মাঝের উঁচু অংশটাকে আমরা হর্ন বলবো,
আর পুরো এই যে অংশটা রয়েছে পুরো অংশটাকে আমরা এরিটি বলবো। এখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে, দেখো, পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে দুটি সার্কের মধ্যবর্তী উঁচু খাড়া অংশটিকে আমরা হর্ন বলবো, উঁচু খাড়া অংশটাকে হর্ন বলবো, কিন্তু পুরোপুরি যে অংশটা রয়েছে এই উঁচু অংশ থেকে নিচু অবধি পুরো সার্ক অবধি এই পুরো অংশটাকে আমরা এরিটি বলবো। ওকে, নেক্সট রয়েছে এখানে উদাহরণ রয়েছে, দেখো, আল্পস পার্বত্য অঞ্চলে এরও বহু এরিটি লক্ষ্য করা যায়। আল্পস পার্বত্য অঞ্চলে হিমাদ্রণী হিমবাহ যে অঞ্চলের উপর প্রবাহিত হয় সেই অঞ্চলে অত্যবাহিক পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের জন্য এই হিমাদ্রণী সৃষ্টি হয়। এটা কাশ্মীর উপত্যকায় লক্ষ্য করা যায়। কাশ্মীর উপত্যকায় নদীর তীরে লিভারের উপত্যকায় লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে পিরামিড চূড়া। এখানে পয়েন্টটা দেওয়া নেই, কিন্তু পিরামিড চূড়াটা পাহাড়ের চারিদিকে তিন দিকে যখন সার্কের সৃষ্টি হয় তখন তিন দিকে যখন সার্কের সৃষ্টি হয় তখন পাহাড়ের মাঝের অংশটি দূর থেকে দেখতে অনেকটা পিরামিড চূড়ার মতো লক্ষ্য করা যায়। একে বলা হয় পিরামিড চূড়া। সুইজারল্যান্ড আল্পস মাউন্টেন, ইন্ডিয়ার বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ শৃঙ্গ পিরামিড চূড়ার উদাহরণ। এখন বোঝা গেছে পাহাড়ের চারিদিকে যখন সার্কের সৃষ্টি হয় তখন পাহাড়ের মাঝের অংশটি দূর থেকে পিরামিড চূড়ার মতো লক্ষ্য করা যায়। একে আমরা পিরামিড চূড়া বলবো। এর উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য অঞ্চল লক্ষ্য করা যায়, আর আমাদের ভারতবর্ষে বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ শৃঙ্গে পিরামিড চূড়ার উদাহরণ। নেক্সট, এটাও এখানে দেওয়া নেই, ইউ শেপড ভ্যালি, ইউ আকৃতির উপত্যকা। ইউ আকৃতির উপত্যকাটা হচ্ছে হিমবাহ যখন আগে প্রবাহিত নদী খাতের মধ্য দিয়ে হিমবাহ যখন বলছে আগে প্রবাহিত নদী খাতের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন হিমবাহের পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের পূর্বেকার নদী উপত্যকার আকৃতি, পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের মধ্যে দিয়ে পূর্বেকার নদী উপত্যকার আকৃতি সৃষ্টি হয়, তখন তাকে আমরা ইউ শেপ এর মতো ভূ আকৃতি লক্ষ্য করে। ভি আকৃতি ভ্যালি যখন পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের মধ্য দিয়ে হরাইজন্টালভাবে যখন কাটতে থাকে তখন এক সময় ভি আকৃতির ভ্যালি ইউ আকারে পরিণত হয়। অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে ইউ শেপড ভ্যালি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ না আলাদা কিছু অপশান দেওয়া থাকে। সবসময় মনে রাখবে ইউ শেপড ভ্যালি হচ্ছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আবার একটা ভি শেপড ভ্যালি রয়েছে ওটা হচ্ছে নদীর প্রভাবে, ওটা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ওটা। ঝুলন্ত উপত্যকাটা খুবই ইম্পর্টেন্স। এটা শর্ট কোশ্চেনও জিজ্ঞেস করে থাকে অনেক সময়। ঝুলন্ত উপত্যকা কী জিনিস? ঝুলন্ত উপত্যকা আছে যখন প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। এই ছোট হিমবাহগুলির আয়তন ছোট, যার ফলে এর ক্ষয় করার ক্ষমতাও কম থাকে, এবং প্রধান হিমবাহের আয়তন বড়, তাই হিমবাহের ক্ষয় করার ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, যার ফলে
যার ফলে সেই উপহিমবাহগুলো যখন প্রধান হিমবাহে এসে পড়ে, তো উপহিমবাহগুলোর খাতটা প্রধান হিমবাহের অনেক উঁচুতে ঝুলন্ত অবস্থায় লক্ষ্য করা যায়। তাই দেখতে অনেকটা ঝুলন্ত উপত্যকার মতো কে বলা হয় ঝুলন্ত উপত্যকা। যেমন এখানে কোনো একটা উঁচু জায়গা থেকে সেই নিচু জায়গায় যখন জল প্রবাহিত হয়ে জল নিচে নেমে প্রবাহিত হয়, তেমনি সেই এখানে লক্ষ্য করা যায়, ঝুলন্ত অবস্থার মতো দেখা যায়। যখন এই উপত্যকার মধ্য দিয়ে জল নেমে আসে তখন জলপ্রপাতের সৃষ্টি হয়। জলপ্রপাত আশা করি অনেকেই দেখেছো, ওয়াটারফল সেম কন্ডিশন এরকমই। এটাকেই বলা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকার ছবিটা দেওয়া রয়েছে আশা করি নিচে। ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত গড়ে ওঠে কেন? এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, দেখো, নোট ডাউন করে নিও। ঝুলন্ত উপত্যকা খাড়া ঢাল সৃষ্টি করে। এই খাড়া ঢালের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে তার জলপ্রপাত সৃষ্টির পক্ষে সহায়ক। ঝুলন্ত উপত্যকার মধ্যে হিমবাহ খসে পড়লে তার নদী ও জলপ্রপাত সৃষ্টি করে। এগুলো লিখে নেওয়া, এক্সামে কাজে লাগবে। এখানে একটা পার্থক্য দেওয়া রয়েছে, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। এটা ইউ শেপড ভ্যালি, এদিকে ঝুলন্ত উপত্যকা ভি শেপড ভ্যালি। এটা নদী উপত্যকার মধ্যে ইউ আকৃতির হিমবাহ আকৃতি এটা, আর ভি আকৃতিটা হচ্ছে নদী উপত্যকা। আর একটা ভূমিরূপ সৃষ্টি হয় যেটা হচ্ছে রোসে মাতানো। রোসে মাতানোটা কি? হিমবাহের প্রবাহের দিকটা মসৃণ হয়ে যায়। হিমবাহের প্রবাহের দিকটা সেই পার্বত্য এলাকাটা হিমবাহের যে দিক দিয়ে প্রবাহিত হয় সেই দিকটা মসৃণ হয়ে যায় ঘর্ষণের ফলে। আর অপর দিকটা কি হয়? অপর দিকটা অমসৃণ বা উবড়ো খাবড়ো থেকে যায়। এই ধরনের শিলাখণ্ডগুলিকে রোসে মাতানো বলা হয়। মসৃণ হয় কারণ এদিকে কঠিন শিলাখণ্ড থাকে, এদিকে ঘর্ষণের ফলে চিকনা হয়ে যায়। আর নিচের দিকে যখন উবড়ো খাবড়ো, নিচের দিকে ঢাল বরাবর যখন নামতে থাকে, উবড়ো খাবড়ো আকারের ভূমিরূপ সৃষ্টি করে। এটাকেই বলা হয় রোসে মাটানো। আরেকটা ভূমিরূপ সৃষ্টি হয় ক্র্যাক অ্যান্ড টেল। ক্র্যাক কাকে বলে? যখন এই কঠিন শিলাটা হিমবাহ ক্ষয় করতে পারে না, সেটাকে আমরা ক্র্যাক বলবো। এই মসৃণ দিকটায় কঠিন শিলাটাকে ক্ষয় করতে পারে না, সেটাই হচ্ছে ক্র্যাক। আর নিচের দিকে যখন হিমবাহ প্রবাহিত হয়ে পাহাড়ের উঁচু অংশ দিয়ে যখন ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে, তো এই অমসৃণ দিকটা উবড়ো খাবড়ো আকারের থাকে। তার নিচে যেখানে নরম শিলা পায় সেটাকে কাটতে থাকে। এটাকেই বলবো আমরা টেল। বোঝা গেছে? আরেকটা যেটা রয়েছে ফিওর্ড উপকূল, এটা আলাদাভাবে একদিন ডিসকাস করব, তবু একটু বলে দিচ্ছি ফিওর্ড কাকে বলা হয়। ফিওর্ড হচ্ছে মহাদেশীয় যে হিমবাহগুলো রয়েছে, তো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যদি হিমবাহ অবস্থান করে, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যখন হিমবাহ অবস্থান করে, তাহলে কি হয়? তাহলে অনেক সময় দেখা যায় যে হিমবাহের ক্ষয়কার্যের গভীরতা এতটাই বেশি যে হিমবাহ উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে সি লেভেল থেকে নিচু হয়ে যায়। যখন এই নিচু হয়ে যায়, যার ফলে নিচু অংশটিতে কি হয়? সমুদ্রের জল প্রবেশ করতে থাকে।
সমুদ্রে জল যখন প্রবেশ করে তখন জলমগ্ন হয়ে যায় সেই অংশটিকে, একেই বলা হয় ফিওর্ড। ফিওর্ডের উদাহরণ নরওয়ে, সুইডেন, এগুলোতে দেখা যায় ফিওর্ড উপকূল। আশা করি বোঝা গেছে। নেক্সট যে সঞ্চয় কার্য, ক্ষয় কার্য নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তারপরে নেক্সট রয়েছে সঞ্চয় কার্য। সেটা নিয়ে পরের দিন আলোচনা করা হবে। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস। চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন।